আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তো গত ক্লাসে আমরা আমি ফেরদৌসি সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে, ইংরেজি প্রথম পত্র ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো গত ক্লাসে আমরা ইংলিশ ফর টুডের লেসন 23 নিয়ে ক্লাস করেছি। আজ এসেছি লেসন 24, ঈশপস ফেবল, ঈশপের উপকথা। ঈশপস ফেবল নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো ক্লাসের শুরুতে যেটা বলা হয়েছে যে ঈশপস ফেবল, ঈশপের উপকথা, এখান থেকে আমরা আসলে লেসনটা পড়ার পরে আমরা কি শিখতে পারবো সেটা একটু দেখে নিই। আফটার কমপ্লিটিং দ্য লেসন ইউ উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস। তো মূল পাঠসমূহ পড়তেও বুঝতে পারবে, গল্প কবিতা বুঝতে এবং উপভোগও করতে পারবে। এটাই হলো আজকে ঈশপস ফেবলের মূল কথা। আমরা স্টোরিটা পড়বো, বুঝবো এবং উপভোগও করব, তাই না? এনজয় করব যে এটার ভিতরে আসলে কি আছে। এটা একটা নীতিমূলক কথা স্টোরিটা। এখানে নীতিমূলক বাক্য আছে অনেক। আমরা জানবো, কিছু গ্রামারিক্যাল ফোকাস আছে সেগুলিও জানবো। এর সাথে সাথে আমরা একটু গ্রামারিক্যাল ফোকাসও আলোচনা করব। তো চলো আমরা ঈশপস ফেবলে চলে যাই। ঈশপস ফেবল তোমরা ইংলিশ ফর টুডে বইটি খুলে ফেলো। ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি খুলে ফেলো। সেখানে খুলে লেসন 24-এ চলে যাও। টপিকস নেম ঈশপস ফেবল। আচ্ছা চলো আমরা ঈশপস ফেবলে গিয়ে দেখি ওখানে কি বলা হয়েছে। ইংলিশ ফর টুডে বইটি হাতে নাও, খাতা কলম নিয়েও প্রস্তুত থাকো। কিছু কাজ তো করতেই হবে, বুঝতে হবে, সেগুলি নোট ডাউন করে রাখবে খাতায়। তো ইংলিশ ফর টুডে বইটি খুলে ফেলে লেসন 24-এ আমরা চলে যাই, দেখি ওখানে কি আছে। আমরা সরাসরি পাঠে চলে আসলাম। লেসন 24, ঈশপস ফেবল, ঈশপের উপকথা। ফেবল মানে উপকথা। তো প্রথমে আমরা প্যাসেজটি পড়ব। কি বলেছে দেখো, রিড দ্য ইন্ট্রোডাকশন ফার্স্ট অ্যান্ড দেন দ্য স্টোরি বিলো। প্রথমে ভূমিকাটি এবং তারপর নিচের গল্পটি পড়ো। তো চলো আমরা ভূমিকা দেখি, তারপর গল্পটি পড়ি। শুরু করা যাক। একটু রিডিং পড়ে নিই, তোমরা আমার সাথে একটু রিডিং পড়ে ফেলো। Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fable he told. After so many years, people all over the world still enjoy reading them today as much as the Greeks enjoyed listening to them long ago. কি বলেছে দেখো, অনেক শত বছর আগে ঈশপ একজন গ্রিক দাস, স্লেভ তো জানোই দাস, তার গল্পের জন্য সুপরিচিত লাভ করেছিলেন। এত বছর পরেও সারা পৃথিবীর মানুষ আজও ওই গল্পগুলি পড়ে ঠিক ততখানি মজা পায় যতখানি মজা গ্রিকরা অনেক আগে এগুলো শুনে পেত। এটাই ছিল আমাদের ভূমিকা। তো চলো তারপরে আমাদের গল্পটি বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, এখান থেকে অবশ্য একটু আমরা জেনে নিই, ওয়ার্ড মিনিংগুলি আমরা একসাথেই জেনে ফেলি। তোমরা একটু আন্ডারলাইন করে ফেলো এবং লিখে ফেলো। হ্যাঁ, গ্রিক তো জানোই, গ্রিক হচ্ছে অ্যাডজেক্টিভ, এডিজে অ্যাডজেক্টিভ। তোমরা সংক্ষেপে এডিজে লিখলেই বুঝতে পারবে, বইতেই লিখতে পারো। গ্রিসের মানুষ বা গ্রিক ভাষা বিষয়ক। ফেমাস তোমরা জানো, ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, বিখ্যাত। ফেমাসের সিমিলার ওয়ার্ড রিনাউন্ড বা ওয়েল নোন, আগেই আমরা শিখেছি এটা। ফেবল, ফেবল হলো নাউন, গল্প, উপকথা। এটার সিমিলার ওয়ার্ড হতে পারে স্টোরি, টেল, টিএএলই টেল, STILL স্টিল, অ্যাডভার্ব, স্টিল হলো অ্যাডভার্ব। একটু বইয়ের ভিতরেই তোমরা ছোট করে পেন্সিল দিয়ে লিখে ফেলো এডিভি। এখনো এনজয় তো জানো সবাই, এটা ভার্ব, উপভোগ করা। লং অ্যাগো, ফ্রেজ, লং অ্যাগো হলো ফ্রেজ, অনেক আগে। এটার সিমিলার ওয়ার্ড মেনি ইয়ার্স অ্যাগো। এখানে নতুন একটি জিনিস আসছে যেটা তোমরা ইতিপূর্বে আর কখনো দেখোনি, অ্যাস মাস অ্যাস।
এ দেখো এস মাস এস, এখানে একটু আন্ডারলাইন বক্সের মতো একটু আন্ডারলাইন করে বক্স করে রাখো জিনিসটা। এস মাস এস দিয়ে পজিটিভ ডিগ্রি বোঝায়। ডিগ্রি অবশ্যই তোমরা এতদিনে শিখে ফেলেছো গ্রামারে সেকেন্ড পেপারে। অর্থাৎ দুটি জিনিসের তুলনা বোঝালেও তাদের পরিমাণ একই বোঝায়। দুটি জিনিসকে যখন তুলনা করে বোঝানো হয় তাদের পরিমাণটাও একই বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ মাচ এস ইউজ করে সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে। অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহারটা এটা হলো পজিটিভ ডিগ্রি বোঝায় এটাকে। আর এটা কখন ইউজ করা হয়, দুটি জিনিসের তুলনা বোঝালো তাদের পরিমাণ একই বোঝায়। বোঝা গেল? তো চলো এখন আমরা আবার নিচে গল্পটি পড়ি এবার। লং অ্যাগো অ্যান্ড ফার অ্যাওয়ে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 7 sons. One day the old farmer was lying on his bed and he thought that he would not live much longer. He called his sons before him. He told a servant to bring in a bundle of 7 sticks tied together. He handed the bundle of his oldest son and said to him, "Son, now break the bundle." এটার অর্থটা এরকম দেখো, অনেক আগে এবং অনেক দূরে এক বৃদ্ধ লোক ছিলেন যার 7 জন পুত্র ছিল। এই গল্পটি অবশ্য তোমরা ক্লাস 5-এও আনসিন প্যাসেজে শিখেছো, তাই বুঝতে সুবিধা হবে। একদিন বৃদ্ধ লোকটি তার বিছানায় শুয়েছিলেন এবং তিনি ভাবলেন তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। তিনি তার ছেলেদের তার নিকট ডাকলেন। তিনি একজন চাকরকে 7টি লাঠি একসাথে বেঁধে আটি করে আনতে বললেন। আটি তো জানোই, আমরা যে শাক কিনি বান্ডেলের মতো করে কিনি না, ওগুলিকে আটি বলে। হ্যাঁ, বলে না 1 আটি শাক 2 আটি শাক, জাস্ট ওই রকম আর কি, যে স্টিকগুলিকে একত্রে বেঁধে আটি তৈরি করেছে। তিনি আটিটি তার বড় ছেলেকে দিলেন এবং তাকে বলেন, ছেলে এবার আটিটি ভাঙো। নেক্সট আমরা একটু দেখে নিই। The son tried with all his might, but he could not break the bundle. One by one, the other brothers tried. None of them was strong enough. The father smiled. Now, my sons, untie the bundle. Each of you take a stick and try to break it. This time, they had no difficulty breaking the sticks. In a few minutes, all the sticks were broken. ঠিক আছে, তারপরে তোমরা তারপরের পেজে চলে যাও, 72 পেজে চলে যাও। 72 পেজে কি আছে দেখো, একটা লাইন বাকি আছে আমাদের এখানে। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স। 74 পেজে চলে যাও, দেখো ওখানে একটি প্যারা আছে, ওখানে ওই প্যারাটা একটু দেখে নাও। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি অ্যান্ড সেড, রিমেম্বার ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। তো কি দাঁড়ালো অর্থটা দেখো। এরপরে ছেলেটি তার সমস্ত, বড় ছেলেকে দেওয়ার পরে ছেলেটি তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু সে আটিটি ভাঙতে পারলো না। একে একে অন্য ছেলেরাও চেষ্টা করলো, তাদের মধ্যে কেউই এরকম শক্তিশালী ছিল না যে আটিটি ভাঙতে পারলো। তাদের বাবা এবার হাসলেন, এবার বললেন, এখন আমার পুত্ররা আটিটি খোলো। এবার সে নির্দেশ দিচ্ছে, যে সংক্ষেপে বলতেছে আমি, যে আটিটা খুলতে বলছে। আটিটা খোলার পর আলাদা আলাদা হয়ে গেল সব স্টিকগুলি। তোমরা প্রত্যেকে এখন একটি একটি করে লাঠি নাও এবং ভাঙার চেষ্টা করো। এবার লাঠিগুলো ভাঙতে তাদের আর কোনো কষ্ট হলো না, তারা মুহূর্তের মধ্যে সব লাঠি ভেঙে ফেলো। বৃদ্ধ লোকটি আদরের সহিত বা স্নেহের সাথে তার ছেলেদের দিকে তাকালেন এবং বললেন, মনে রেখো একতার মধ্যেই রয়েছে শক্তি। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, ইউনিটি ইজ এ স্ট্রেংথ, তাই না। একতাই বল, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি নাস। এরকম আর কি, যখন তুমি কোনো কাজ একত্রে করবা তখন জিনিসটা খুব সহজ হবে। ওই কাজটাকেই যখন তোমাকে আবার দেয়া হবে একা করতে, তখন দেখবা তোমার জন্য অনেক দুর্লভ হয়ে যাবে। এটি ছিল আসলে মূল কথা। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আছে যে সবাই মিলে যে কাজটা করে সেটা খুব সহজে করা যায়, একা একা করলে কখনো কোনো কাজ সাকসেস হয় না। অর্থাৎ ইউনিটি ইজ স্ট্রেংথ। এখানে একটু গ্রামার, যদিও সেকেন্ড পেপার নিয়ে একটু গ্রামার আলোচনা করে নিতে হবে, যেহেতু এখানে কিছু ন্যারেশনের সেন্টেন্স আছে। আমি একটু আলোচনা করব, তোমরা খেয়াল করে দেখো। ন্যারেশন ইতিমধ্যেই তোমরা সেকেন্ড পেপারে করে ফেলেছো। তো দেখো এখানে যে সেন্টেন্সগুলি, একটু গ্রামার ফার্স্ট পেপারের সাথে রিলেটেড করে একটু গ্রামারও মাঝে মাঝে আলোচনা করতে হয়। দেখো যে সেন্টেন্সটা এখানে আছে, যে সেন্টেন্সটার জন্য আমি আলোচনা করব, ওখানে একটা সেন্টেন্স আছে দেখো, দ্য ফাদার সেড। তোমরা সেন্টেন্সগুলি একটু আন্ডারলাইন করে ফেলো। দ্য ফাদার স্মাইল্ড, এখানের এই সেন্টেন্সটা আন্ডারলাইন করো। দ্য ফাদার স্মাইল্ড, নাও মাই সন্স, আনটাই দ্য বান্ডেল, ইচ অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট। দেখেছো? এবং অ্যাট লাস্ট আর একটা আছে দেখো, দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি অ্যান্ড সেড, রিমেম্বার ইজ ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ।
এখানে বক্তার উক্তি যখন সরাসরি তুলে ধরা হয় তখন তা কি বলো? তোমরা ন্যারেশন শিখেছো বা ন্যারেশন তোমরা কি 6-এ, না তোমাদের বোধহয় 6-এ ন্যারেশন নাই, সামনে আছে, 7-এ আছে। বক্তার উক্তি যখন, তারপরে একটু শুনে রাখো তাহলে সুবিধা হবে। বক্তার উক্তি যখন সরাসরি তুলে ধরা হয় তখন তা ডিরেক্ট স্পিচ আর হয়, এবং তা কোটেশন মার্ক তো জানোই, ইনভার্টেড কমা দিয়ে যে জিনিসটাকে আমরা আটকাই সেটা কোটেশন মার্কের ভেতর লেখা হয়, তাই না? আর ডিরেক্ট স্পিচ সাধারণত একটি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয়। ডিরেক্ট স্পিচটা কি হয়? ভার্ব সম্পর্কে তোমাদের ডিটেলস আলোচনা হয়েছে। তাহলে ডিরেক্ট স্পিচ সাধারণত একটি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয় এবং এটাই প্রথম বর্ণ বা লেটার ক্যাপিটালের হয়, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স যেখানে শুরু হবে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করতে হবে। আমাদের দেখো এখানে সেটাই হয়েছে। নাও দেখো ওখানে নাও কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছে। ট্রানজিটিভ ভার্ব ও ডিরেক্ট স্পিচের মাঝে সবসময় একটি কমা বসে। মাঝে একটি কমা বসবে। যেমন দেখো একটা উদাহরণ দেওয়া হলো, দ্য ওল্ড ম্যান সেইড, দেখো কমা, ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, সন কমা নাও ব্রেক দ্য বান্ডেল, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ, অর্থাৎ কোটেশন মার্ক শেষ। আরও ভালোভাবে বোঝার জন্য গ্রামার পার্টে তোমরা সেম ব্যাপারে দেখতে পারবে। আরও একটা জিনিস এখানে রয়েছে, দেখো এখানে আমাদের অনেকগুলি ইউজ আছে। কি কি আছে দেখো? ক্লোজ, বাক্যাংশ কয় ধরনের হয়? 3 ধরনের। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, তাই না? যে ক্লোজের একটি মাত্র সাবজেক্ট ও একটি ইনফিনিট ভার্ব থাকে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। এ ধরনের ক্লজ স্বাধীন হয়। আবার যখন কোনো ক্লজে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে কিন্তু এটি শুরুতে একটি সাবঅর্ডিনেট কনজাংশন ও থাকে এবং সম্পূর্ণরূপে অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, তখন তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তার কোঅর্ডিনেট ক্লজ হলো যখন 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। যেমন দেখো এখানে আমাদের যে সেন্টেন্সগুলি আছে সেই সেন্টেন্সগুলির আলোকেই বোঝানো হচ্ছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ লাইং অন হিজ বেড অ্যান্ড হি থট, খেয়াল করো জিনিসগুলি, দ্য ওল্ড ম্যান ওয়াজ, আন্ডারলাইন করো এই সেন্টেন্সটি, দ্য ওল্ড ম্যান ওয়াজ লাইং অন হিজ বেড অ্যান্ড হি থট দ্যাট হি উড নট লিভ মাচ লঙ্গার। এখানে খেয়াল করো, দ্য ওল্ড ম্যান, তারপর ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি পুরোটা পড়লাম না, হিজ বেড ও হি থট, দুটি ক্লজ প্রিন্সিপাল ক্লজ এবং তারা কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত বলে একই সাথে তারা কোঅর্ডিনেট ক্লজ। আবার দ্যাট হি লঙ্গার ক্লজটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্যাট দিয়ে শুরু হয়েছে এবং অর্থ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য হি থট ক্লজটির ওপর নির্ভরশীল, তাই এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে উপরের ক্লাসে এগুলি তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যখন গ্রামার ন্যারেশন করানো হবে, তারপর তোমার সেন্টেন্স চেঞ্জ করানো হবে, এগুলি আরও ভালো করে বোঝানো হবে। এখন জাস্ট আমার টেক্সটে রয়েছে এজন্য একটু বলা। কোঅর্ডিনেট কনজাংশনগুলি কি দেখো? অ্যান্ড, বাট, অর, নর, নট ওনলি, বাট অলসো, আইদার, নাইদার, নর। আর এগুলি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এগুলিকে কি কনজাংশন বলে? কোঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশন হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, বিকজ, দ্যাট, সিন্স, ফর, টিল, আনটিল, ইফ। বুঝা গেল? কোঅর্ডিনেট হলো অ্যান্ড, বাট, অর, নর, নট ওনলি, বাট অলসো, আইদার, নাইদার, নর। এগুলি কোঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলি একটু দেখো? ডাব্লিউএইচ, বিকজ, দ্যাট, সিন্স, ফর, টিল, আনটিল, ইফ ইত্যাদি। নট কোনো ইনডেফিনিট প্রোনাউনের পূর্বে বসে বাক্যের শুরুতে ব্যবহৃত হতে পারে, তখন তা অ্যাডজেক্টিভের কাজ করে। নট যখন কোনো ইনডেফিনিট প্রোনাউনের আগে বসে বাক্যের শুরুতে ব্যবহার করা হয় তখন সেটা কি হয়? তখন সেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। বুঝে গেল? তখন সেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো চলো আমরা এবার ইসব ফেবেলে কিছু নিউ ওয়ার্ডগুলি জেনে নিই। এটা পার্টস অফ স্পিচের কোন ওয়ার্ড সেটাও জানবো, তারপরে অর্থটাও জানবো, কিছু সিমিলার ওয়ার্ডও দেখে নেব। তো চলো আমরা ওয়ার্ডগুলি নিয়ে একটু আলোচনা করি। বই তোমরা খুলে একটু আন্ডারলাইন করে ফেলো, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো, কলম দিয়ে আন্ডারলাইন করো তো দেখতে খারাপ লাগবে। গ্রিক, GREEK, গ্রিক, এটা অ্যাডজেক্টিভ।
গ্রিসের মানুষ বা গ্রিক ভাষা বিষয়ক আগে আমি বলেছি। ফেমাস অ্যাডজেক্টিভ বিখ্যাত, ওয়েল নন বা রিনাউন্ড, এটার সিমিলার ওয়ার্ড। ফেবল হচ্ছে দেয়া নাউন, গল্প, এটার সিমিলার ওয়ার্ড স্টোরি হতে পারে, TALE টেলু হতে পারে, STILL স্টিল অ্যাডভার্ব এখনো, এনজয় ভার্ব উপভোগ করা, লং লং অ্যাগো ফ্রেজ অনেক অনেক আগে, মেনি ইয়ার্স অ্যাগো, এটা সিমিলার ওয়ার্ড, মেনি ইয়ার্স অ্যাগো হতে পারে, ফার অ্যাওয়ে ফ্রেজ অনেক দূরে, LIE লাই ভার্ব শয়ন করা, TIED টাইট ভার্ব বেঁধেছিল, টুগেদার টুগেদার অ্যাডভার্ব, হ্যাঁ একত্রে, হ্যান্ডেড এটা ভার্বের পাস্ট ফর্ম এজন্য হ্যান্ডেড হাতে ছিল, বান্ডেল নাউন আটি, নাম মাইট নাউন বল, স্ট্রং অ্যাডজেক্টিভ শক্তিশালী, এনাফ অ্যাডভার্ব যথেষ্ট, আনটাই ভার্ব খোলা, ইজ প্রোনাউন EACH ইজ প্রোনাউন প্রত্যেক, অ্যাফেকশনেটলি অ্যাডভার্ব স্নেহার্থভাবে, ইউনিটি নাউন একতা, স্ট্রেংথ নাউন বল, এটার সিমিলার ওয়ার্ড এনার্জিও হতে পারে, স্ট্রেংথের সিমিলার ওয়ার্ড এনার্জি হতে পারে, এটা নাউন বল। ঠিক আছে, এই আমরা এই চ্যাপ্টার থেকে নিউ ওয়ার্ডগুলি জেনে নিলাম, এটার সাথে সিমিলার ওয়ার্ডগুলি কি হতে পারে সেটাও জেনে নিলাম। তো চলো এবার আমরা আমাদের 74 পেজে কিছু কাজ দেয়া আছে, আমরা বইয়ের ভিতরের কাজগুলি একটু কমপ্লিট করব। তো চলো তোমরা 74 পেজ খুলে একটু দেখে নাও। চলো আমরা পেজ 74-এর A1-এর অ্যান্সারটা কীভাবে লিখতে পারি। আমাদের সবসময় বইয়ের কাজগুলি কিন্তু করতে হবে, বইয়ের কাজগুলি না করলে শিখতে পারবে না, এই জন্যই আমাদের বইটা ভালো করে পড়তে হবে। আসলে টেক্সটের কোনো বিকল্প নেই, টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, টেক্সট বইতে যা থাকে আমাদের সব খুব ভালোভাবে শিখতে হয়। হ্যাঁ, পরীক্ষায় আসুক আর না আসুক, নিজের বেসিক তৈরি করার জন্য শিখতে হবে। তো ওখানে কি বলা হয়েছিল দেখো, হোয়াট ডু হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন আইডিয়া ওয়ার দ্য মোরাল অফ দ্য স্টোরি, ডিসকাস ইন গ্রুপস, গল্পটি মূল শিক্ষা বা নীতিকথা সম্বন্ধে তোমার ধারণা কি, দল বেঁধে আলোচনা করো। এখানে মনে করো ক্লাসরুম, তোমরা 4-5 জন স্টুডেন্ট মিললে একটা গ্রুপ করে এটা ডিসকাস করলে, ঠিক আছে। তো ধরো গ্রুপে 5 জন স্টুডেন্ট ছিলে, তাহলে প্রথম স্টুডেন্ট H1, আমি এভাবে লিখেছি দেখো, H1 H2 H3 H4 H5, অর্থাৎ 5 জন স্টুডেন্টকে 1 2 3 4 5 দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। তো দেখো প্রথম স্টুডেন্ট কীভাবে বলেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন আইডিয়া অর দ্য মোরাল অফ দ্য স্টোরি, গল্পটির মূল শিক্ষা বা নীতিকথা সম্বন্ধে তোমার ধারণা কি। এবার S2 মানে দ্বিতীয় স্টুডেন্ট কি বলেছে দেখো, দ্য মেইন আইডিয়া অর দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট ইফ উই স্টে টুগেদার নোবডি উইল বি অ্যাবল টু হার্ম আস, বলেছে যে গল্পটির মূল শিক্ষা বা নীতিকথা হলো, যদি আমরা একত্রে মিলেমিশে থাকি তবে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাই না। এবারে S3 3 নম্বর স্টুডেন্ট কি বলেছে একটু দেখি। 3 নম্বর স্টুডেন্ট বলেছে, S3 কি বলেছে দেখি আমরা, অ্যান্ড ইফ উই ল্যাক ইউনিটি উই উইল বি উইক অ্যান্ড আওয়ার এনিমি উইল বি অ্যাবল টু হার্ম আস ইজিলি, এবং আমাদের একতার অভাব হলে আমরা দুর্বল হয়ে পড়ব এবং আমাদের শত্রুরা সহজেই আমাদের ক্ষতি করতে পারবে, তাই না। S4 এবং দেখো চতুর্থ স্টুডেন্ট কি বলেছে, 4 নম্বর স্টুডেন্ট বলেছে, ইয়েস ইউনিটি ইজ এ স্ট্রেংথ, হ্যাঁ একতাই বল। S5 একদম লাস্টে যে স্টুডেন্ট বাকি ছিল সে এবার কি বলল দেখো, সো উই শুড অলওয়েজ বি ইউনাইটেড, হ্যাঁ তাই আমাদের সর্বদা একতাবদ্ধ হয়ে থাকা উচিত। একটু লিখে ফেলো তোমরা, এগুলি জানার দরকার আছে, একটু লিখে ফেলো। তো চলো এবার আমরা A2-তে কি বলেছে একটু তোমরা লিখতে থাকো, আমি একটু আলোচনা করি, এই ফাঁকে একটু আলোচনা করে ফেলি। রাইট এ ফিউ সিম্পল সেন্টেন্সেস টু এক্সপ্লেইন হোয়াট ইউ মিন বাই ইন ইউনিটি দ্যার ইজ এ স্ট্রেংথ, একতাই বলো, একতাই বল বলতে তুমি কি বোঝো তা কয়েকটি সহজ বাক্য লিখে ব্যাখ্যা করো। বোঝা গেল? তো তোমরা এটা লিখে ফেলো। আমি নেক্সট A2 নিয়ে একটু আলোচনা করি। কি বলেছে আবার আমি আলোচনা করছি, রাইট এ ফিউ সিম্পল সেন্টেন্সেস টু এক্সপ্লেইন হোয়াট ইউ মিন বাই ইন ইউনিটি দ্যার ইজ এ স্ট্রেংথ, তাই না। এখানে আমরা কি লিখতে পারি একটু আলোচনা করে নিই আগে। লিখতে পারো, ইউনিটি ইজ পাওয়ার, ইট গিভস আস স্ট্রেংথ, বাই রিমেইনিং ইউনাইটেড উই ক্যান ডু মেনি ডিফিকাল্ট টাস্ক, আওয়ার এনিমি উইল বি স্কেয়ার্ড অফ আস, উই ক্যান ডু আওয়ার ওয়ার্ক ইজিলি, দাস উই ক্যান টেক আওয়ার কান্ট্রি ফরওয়ার্ড। ইউনিটি ইজ পাওয়ার মানে একতাই শক্তি,
ইট গিভস আস স্ট্রেংথ মানে এটি আমাদের বল দেয়। বাই রিমেনিং ইউনাইটেড উই ক্যান ডু মেনি ডিফিকাল্ট টাস্ক। একতাবদ্ধ থেকে আমরা অনেক কঠিন কাজ করতে পারি, যেটা আমাদের গল্পে বোঝানো হয়েছে। তো তারপরে কি বলেছে, আওয়ার এনিমি উইল বি স্কার্ড অফ আস, আমাদের শত্রু আমাদের দ্বারা ভীত থাকবে। উই ক্যান ডু আওয়ার ওয়ার্ক ইজিলি, আমরা আমাদের কাজ সহজে করতে পারবো। দাস উই ক্যান টেক আওয়ার কান্ট্রি ফরওয়ার্ড, এভাবে আমরা আমাদের দেশকে সামনে নিতে পারবো। তো চলো আমরা এই টুটা একটু লিখে ফেলি, তোমরা এটা কমপ্লিট করে ফেলো। চলো এবার আমরা এই টুতে চলে যাই। পেজ 74-এর A2 এর আনসার কীভাবে লিখতে হবে কোশ্চেন আগেই পড়েছি। দেখো কিভাবে সাজিয়ে লিখলাম। ইন ইউনিটি দেয়ার ইজ এ স্ট্রেংথ সম্পর্কে যেহেতু লিখতে বলা হয়েছে, তাহলে দেখো এইভাবে লিখলে ভালো হয়। ইউনিটি ইজ পাওয়ার, ইট গিভস আস স্ট্রেংথ, বাই রিমেনিং ইউনাইটেড উই ক্যান ডু মেনি ডিফিকাল্ট টাস্ক, আওয়ার এনিমি উইল বি স্কার্ড অফ আস, উই ক্যান ডু আওয়ার ওয়ার্ক ইজিলি, দাস উই ক্যান টেক আওয়ার কান্ট্রি ফরওয়ার্ড। তাই না? একটু লিখে ফেলো, তোমরা লিখে ফেলো জিনিসগুলি। যত এই জিনিসগুলি আসলে ফার্স্ট পেপারের টপিক, তোমরা যত ভালো পড়বে তত ভালো লিখতে পারবে। হ্যাঁ, পড়লেই দেখবা তুমি লেখার স্কিপ বেড়ে যাবে। হ্যাঁ, যত বেশি পড়বে যত লিখবে তত ভালো পড়তে পারবে, ভালো লিখতে পারবে। কারণ ফার্স্ট পেপার হলো এটা কিন্তু গ্রামারের সাথে রিলেটেড। হ্যাঁ, তো অর্থটা এরকম দ্বারা যে একতাই শক্তি, এটি আমাদের বল দেয়। একতাবদ্ধ থেকে আমরা অনেক কঠিন কাজ করতে পারি, আমাদের শত্রু আমাদের দ্বারা ভীত থাকবে, আমরা আমাদের কাজ সহজে করতে পারবো। এভাবে আমরা আমাদের দেশকে কি করব, সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। দাস উই ক্যান টেক আওয়ার কান্ট্রি ফরওয়ার্ড। তারপরে আমাদের যে A3 আছে, সেখান থেকে তোমরা বইতে একটু কোশ্চেনটা দেখে নিও। A3-তে কী আছে একটু দেখে নাও। A3-তে একটু কী আছে দেখে নাও, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ওখানে যেহেতু এখন আমাদের ডায়ালগ আকারে কিছু ফিল দ্য ব্ল্যাঙ্কে ওয়ার্ড বসাইতে হবে, কাজী বই সামনে রাখো। যদি মনে করো বইতে পেন্সিল দিয়ে লিখবে, বইয়ের ভিতরেও লিখতে পারো। হ্যাঁ, এই A3-র যে কাজটা সেটা বইতেও লিখতে পারো। তো চলো আমরা A3-তে কী বলা হয়েছে একটু দেখে নিই। দেখো A3-তে কী বলা হয়েছে, আমি একটু আগে ইনস্ট্রাকশনটা একটু পড়ি, তোমরাও বইতে খুলে দেখো। রিড দ্য সেন্টেন্সেস বিলো। দ্য বেস ওয়ার্ড ইজ আন্ডারলাইন্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইজ গ্রুপ অফ সেন্টেন্সেস। অ্যাড মানে যেই ওয়ার্ডগুলি দিয়ে তোমাকে ওয়ার্ডগুলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ওয়ার্ডগুলি লিখতে হবে, কি ব্যবহার করতে হবে দেখো। ইউএন আন, ডিআইএসডিস, আইএম ইম or in in to each base word to make a new word. Now fill in is blank in every second sentences with a suitable new word. অর্থাৎ কি বলা হয়েছে, আমি একটু বাংলাটা বলি তাহলে আরও ভালো বুঝতে পারবে। নিচের বাক্যগুলো পড়ো। প্রত্যেক বাক্যগুচ্ছের প্রথম বাক্যে মূল শব্দটি নিচে দাগ দেওয়া আছে, তাই না? দেখো প্রথমের ফোল্ডেডের নিচে দাগ দেওয়া আছে। তারপরে বলছে যে দাগ দেওয়া আছে প্রতিটি মূল শব্দের সাথে ইউএন, ডিআইএস, আইএম অথবা আইএন যোগ করে নতুন শব্দ গঠন করো। এবার উপযুক্ত নতুন শব্দ দিয়ে দ্বিতীয় বাক্যের প্রতিটি খালি ঘর পূরণ করো। তো আমি পড়ছি, তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ওয়ার্ডগুলি তো বোর্ডে লেখাই আছে, ওইভাবে লিখে ফেলবে। মাদার ফোল্ডেড দ্য হ্যান্ডকারচিফ কেয়ারফুলি অ্যান্ড গেভ ইট টু মি, তাই না? তো মাহের ফোল্ডেড দ্য হ্যান্ডকারচিফ কেয়ারফুলি অ্যান্ড গেভ ইট টু মি, মাহের সাবধানে রুমালটি ভাঁজ করলো এবং আমাকে দিল। তারপরে দেখো যেটা হবে, হোয়েন আই আনফোল্ডেড, অর্থাৎ ফোল্ডেডের অপোজিট হলো আনফোল্ডেড। এবার ফোল্ডেডের আগে ইউএন যোগ করলাম, কিন্তু দেখো আনফোল্ডেড দ্য হ্যান্ডকারচিফ দেয়ার ওয়াজ এ কয়েন ইন ইট, যখন আমি রুমালটি খুললাম ওটির মধ্যে একটি পয়সা ছিল। বি ডু ইউ লাইক, এখানে কি করা হয়েছে দেখো, আন্ডারলাইন করা হয়েছে লাইকে। ডু ইউ লাইক মাই পোস্টার রবিন আস্কড মাহের, তুমি কি আমার পোস্টারটি পছন্দ করো রবিন, মাহের জিজ্ঞেস করলো। এবার দেখো পরেরটি নো আই, তারপরে দেখো ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ডিসলাইক, এখানে কিন্তু লাইকের সাথে ডিজ যোগ করা হয়েছে, অর্থাৎ লাইক ডিসলাইক। হ্যাঁ, আনলাইক হয় না, ডিসলাইক হবে। নো আই ডিসলাইক টু মাস অফ ব্ল্যাক অ্যান্ড রেড টুগেদার সেড রবিন, না আমি এত বেশি কালো লাল একসাথে পছন্দ করি না, রবিন বলল। সি টিচার ইজ মাই অ্যান্সার কারেক্ট, এখানে কারেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে কারেক্টের অপোজিটটা কি লিখতে হবে, নো ডিয়ার ইটস, এটার সাথে কি যোগ করতে হবে,
আইএন যোগ করতে হবে, অর্থাৎ কারেক্ট যদি হয় তাহলে হবে ইনকারেক্ট। INCORRECT ইনকারেক্ট। তাহলে কি হবে? নো ডিয়ার, ইটস ইনকারেক্ট, ট্রাই অ্যাগেন। না সোনা, এটি ভুল, আবার চেষ্টা করো। ইজ ইট পসিবল টু চেঞ্জ দিস ড্রেস? আই বট ইট লাস্ট উইক বাট আই ডোন্ট লাইক দ্য কালার নাও, সেড মিলা। এই জামাটি কি পরিবর্তন করা সম্ভব? পসিবল মানে সম্ভব। আমি গত সপ্তাহে এটি কিনেছিলাম, কিন্তু এখন এটির রং আমার ভালো লাগে না, মিলা বললেন। তো দেখো এটা কিভাবে আনসারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে বসাইতে হবে ওয়ার্ডটা অ্যান্সারে। ইট ইজ পসিবলের আগে ইম বসে, IM. ইট ইজ ইম্পসিবল ম্যাম, ইউ হ্যাভ অলরেডি অর্ন ইট, রিপ্লাইড দ্য সেলস পারসন। এটি অসম্ভব ম্যাম, ইতিমধ্যে আপনি এটি পরিধান করছেন, বিক্রেতা বললেন। তাহলে কি পেলাম আমরা? ফোল্ড, আনফোল্ডেড, লাইক, ডিসলাইক, কারেক্ট, ইনকারেক্ট, পসিবল, ইম্পসিবল। বুঝা গেল? ফোল্ডেড, আনফোল্ডেড, ফোল্ডেডের সাথে আনফোল্ডেড হয়, লাইকের সাথে ডিসলাইক হয়, কারেক্টের সাথে ইনকারেক্ট হয়, পসিবলের সাথে ইম্পসিবল হয়। ঠিক আছে? তারপরে আমাদের যে A4 যেটা বলেছে সেটা একটা স্টোরি, অবশ্যই এটা তোমরা তোমাদের বইতে আছে দেখবা। ওই যে কাঠুরিয়ার গল্প, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একটা স্টোরি রাইটিং আছে, সেই গল্পটা জানলেই হবে। কি বলছে? দ্য স্টোরি বিলো ইজ অ্যাবাউট এ উডকাটার, কমপ্লিট দ্য স্টোরি। নিচের গল্পটি একজন কাঠুরিয়াকে নিয়ে গল্পটি সমাপ্ত করো। এখানে ওই যে উডকাটারের গল্পটা আর কি, যে কি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফার্মার লিভিং ইন এ ভিলেজ নিয়ার এ ফরেস্ট, হি ওয়াজ ভেরি পোর, হি হ্যাড ওনলি অ্যান এক্স। One day he went to a deep forest beside a river for cutting wood. Suddenly the axe fell into the river. তারপরে কি হয়েছিল তাই না? সে নদীর ধারে বসে কাটছিল, তারপর একজন ফেয়ারি আসলো, সে তাকে লোহার, তারপর তোমার সিলভার, সোনার বহুত দিয়েছিল, কিন্তু সে সব কিছুই না বলছে, বলছে এটাই আমার না। যখন তার নিজেরটা নিয়ে আসছিলো তখন সে বলছিল হ্যাঁ, তখন ফেয়ারি তাকে খুব খুশি হয়ে তাকে সোনার কোঠার সহ সব কোঠার তাকে উপহার দিয়েছিল। এই জন্য বলছে যে সততার কোনো বিকল্প নেই, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই গল্পের মনে হয়। হ্যাঁ, এটা তোমরা ওই বই থেকে একটু দেখে নেবা। আর আমাদের সিলেবাসে সম্ভবত অ্যানুয়ালে আছে কি না, অ্যানুয়ালে সম্ভবত নাই। হ্যাঁ, তো তোমরা আমাদের স্টোরি রাইটিং যেগুলি সিলেবাসে আছে সেগুলিই পড়ে ফেলবে। তো চলো আমরা এখন একটু কিছু কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন অ্যান্সার, একটু অল্প কিছু কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি, তারপর তোমাদের সেগুলি বাড়ির কাজ দিয়ে দেবো। চলো আমরা একটু ইসোস ফেবল থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি। নাম্বার 1, হু ওয়াজ এ গ্রিক স্লেভ? আনসারটা কীভাবে হবে? আমরা জানি গল্পে ইসফ ওয়াজ এ গ্রিক স্লেভ। নাম্বার 2, হোয়াই ইজ ইসফ ফেমাস? কেন ফেমাস ছিল? ইসফ ইজ ফেমাস ফর দ্য ফেবলস হি টোল্ড, তাই না? তার যে উপকথা বলতো, সে যে গল্প বলতো, সেগুলি নিয়ে সেজন্যই সে বিখ্যাত ছিল, তাই না? তারপরে নেক্সট 3 দেখো, হাউ ওয়াজ দ্য ফার্মার? কৃষক কেমন ছিল? সে বৃদ্ধ ছিল। দ্য ফার্মার ওয়াজ ওল্ড। হাউ ওয়াজ দ্য ফার্মার? দ্য ফার্মার ওয়াজ ওল্ড। তো তারপরে কোশ্চেন দেখো, ওয়ান ডে হোয়াট ওয়াজ দ্য ওল্ড ম্যান ডুইং? তাই না, একদিন লোকটি কী করেছিল? ওয়ান ডে দ্য ওল্ড ম্যান ওয়াজ লাইং অন হিজ বেড, তাই না, বিছানায় শুয়ে ছিল তার। তো ওয়ান ডে দ্য ওল্ড ম্যান ওয়াজ লাইং অন হিজ বেড। নাম্বার 5, হোয়াট ডিড হি থিঙ্ক? সে কি ভেবেছিল? আনসারটা দেখো কিভাবে সাজাইতে হবে। যেহেতু ডিড দিয়ে কোশ্চেন আছে, তাহলে মূল ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। তো জানি আমরা থিঙ্কের পাস্ট ফর্ম থট, তাহলে কিভাবে সাজাবো? হি থট দ্যাট হি উড নট লিভ মাস লঙ্গার, তাই না? হি থট দ্যাট হি উড নট লাইভ মাস লঙ্গার। তো এই আমরা এই কয়টি কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করলাম। তো চলো আমরা আজকে পাঠের প্রায় শেষে চলে এসেছি। আমাদের পাঠের শেষে চলে এসেছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সারা পাঠে আমরা কি কাজ করলাম একটু দেখে নিই। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল ইংলিশ ফর টুডে, লেসন 24, টপিকস নেম ইজ ইসপস ফেবল। ইসপের উপকথা নিয়ে আমরা আলোচনা করলাম এবং এখান থেকে আমরা মূল পাঠ পড়তেও বুঝতে পারলাম। তারপরে গল্পটি উপভোগও করতে এনজয় করতে পারলাম। তারপরে আমরা গল্পটি ভালো করে পড়লাম, নিউ ওয়ার্ডগুলি জানলাম, এর সাথে সিমিলার ওয়ার্ডগুলিও শিখলাম, কিছু গ্রামারিক্যাল আলোচনা করলাম, গ্রামারিক্যাল আলোচনা হলো। তারপরে নেক্সট আমরা ইসোস ফেবল থেকে যে আমাদের বইতে যে এক্সারসাইজগুলি থেকে কাজ করানোর কথা সেগুলি করলাম।
তারপরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার কীভাবে সাজিয়ে লিখতে হয় সেগুলিও প্র্যাকটিস করলাম। তো চলো আমরা একেবারে পাঠের শেষে চলে আসছি। এখন পাঠের শেষে আমাদের যে কাজটা থাকবে, তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হবে। তো চলো বাড়ির কাজগুলি কি করবে একটু দেখে নাও। তো আমরা পাঠের শেষে এসে হোমওয়ার্কটা একটু জেনে নিই। তোমরা হোমওয়ার্কের কথাগুলি লিখে নাও। অ্যাডভান্স লার্নার, আমরা যে সহায়ক বইটাকে ফলো করি, আমরা যেখান থেকে আমরা প্র্যাকটিস করি, সেই অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোয়েশ্চেন 19 এর 2 নং কোশ্চেন, সেখানে দেখবা এই ইউনিট 20 লেসন 24 এর কোশ্চেন আছে, প্যাসেজের কোশ্চেন আছে। মডেল কোশ্চেন 20 এর 1 নং, যেখানে আমাদের এই টেক্সট থেকে লেসন 24 এর এমসিকিউগুলি আছে। তো তোমরা এগুলি সুন্দর করে বাড়ির কাজের খাতায় লিখবে এবং নোট আকারে লিখবে, হ্যাঁ, ফেয়ার করে লিখবে, খুব সুন্দর করে লিখবে। এই থাকবে তোমাদের বাড়ির কাজ। তো একেবারেই পাঠের শেষে চলে এসেছি। তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সময়কে নষ্ট করবে না, অভিভাবকের কথা শুনবে। তো এতক্ষণ আমার সাথে এই ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার পাঠ শেষ করছি। পরে নির্দিষ্ট সময়ে আবার চলে আসব। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।